নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিলোসফি সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। যদি তোমরা WBSLST, ইউজিসি নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো থেকে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো শুধু পরীক্ষার জন্য নয়, বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে বোঝার জন্য অপরিহার্য। আমি শুধু সেই প্রশ্নগুলোর সঠিক উত্তরই বলবো না, বরং প্রতিটি উত্তরের পিছনে যে যুক্তি রয়েছে এবং সেই প্রশ্নগুলোর যে যথার্থ ব্যাখ্যা রয়েছে সেগুলোকে সহজভাবে বলার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্লেটোর মতে নিম্নের কোনটি প্রকৃত জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? অপশানে রয়েছে অভ্রান্ততা, সদ্বিষয়কতা, ইন্দ্রিয় নির্ভরতা, যুক্তি সমর্থন। তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হল ইন্দ্রিয় নির্ভরতা। প্লেটোর মতে প্রকৃত জ্ঞান কখনো ইন্দ্রিয় নির্ভর হতে পারে না, কারণ ইন্দ্রিয় অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, জলে অর্ধনিমজ্জিত লাঠি কি বাঁকা মনে হয়, দুটো সমান্তরাল রেল লাইন কি একই সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয় দূর থেকে দেখলে, কিন্তু বাস্তবে দুটো সমান্তরাল রেল লাইন একই সঙ্গে মিলিত হয় না। আবার জলে অর্ধনিমজ্জিত সোজা লাঠিটা বাঁকা নয়। তাই ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সেগুলো পরিবর্তনশীল এবং অনিশ্চিত। তাই প্রকৃত জ্ঞান অবশ্যই হতে হবে অভ্রান্ত এবং সদ্বিষয়ক। এবং যে জ্ঞানটা অভ্রান্ত এবং সদ্বিষয়ক হবে সেই জ্ঞানটি যুক্তি সমর্থিত হতে হবে, অর্থাৎ সেই জ্ঞানটিকে বুদ্ধির দ্বারা প্রাপ্ত জ্ঞান হতে হবে। এই কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইন্দ্রিয় নির্ভরতা। কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নের মধ্যে প্লেটোর মতে নিম্নের কোনটি প্রকৃত জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য নয়, তাহলে ইন্দ্রিয় নির্ভরতা প্রকৃত জ্ঞানের বৈশিষ্ট্য নয়। আশা করি প্রশ্নটার উত্তর এবং তার যথাযথ ব্যাখ্যা তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, থিয়েটিটাস গ্রন্থে প্লেটো প্রধানত কোন বিষয়টি বিশ্লেষণ করেছেন? থিয়েটিটাস গ্রন্থে প্লেটো প্রধানত কোন বিষয়টিকে বিশ্লেষণ করেছে? অপশানে দেওয়া রয়েছে জ্ঞান কি, জ্ঞান কি নয়, ন্যায় কি, প্রেম কি। সকলে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, উত্তরটা ভেবে নিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা বলবে কমেন্টে যে নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে। সঠিক উত্তর হলো জ্ঞান কি নয়। প্লেটো তার থিয়েটিটাস গ্রন্থে মূলত জ্ঞানের নঙর্থক দিক বিশ্লেষণ করেছেন। প্লেটোর জ্ঞানতত্ত্বের দুটি দিক, একটি সদর্থক দিক, একটি নঙর্থক দিক। তিনি নঙর্থক দিকে জ্ঞান কি নয় সেটা নিয়ে বিশ্লেষণ করেছেন এবং সেটা তিনি তার থিয়েটিটাস গ্রন্থে আলোচনা করেছেন। এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে অ্যাকচুয়াল প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়, জ্ঞান সত্য বিশ্বাস নয়, এবং জ্ঞান কেবল মতামতও নয়। অর্থাৎ তিনি একে একে প্রচলিত যে সংজ্ঞাগুলি রয়েছে জ্ঞানের, যে সত্য বিশ্বাস জ্ঞান, মতামত জ্ঞান, প্রত্যক্ষ অনুভব জ্ঞান, এইগুলো যে প্রকৃত জ্ঞান নয় সেগুলোকে তিনি তার থিয়েটিটাস গ্রন্থে জ্ঞান তত্ত্বের নঙর্থক দিকে তিনি এইগুলোকে খণ্ডন করেছেন।
তাহলে আমরা জানলাম যে তিনি থিয়েটিটাস গ্রন্থে জ্ঞান কি নয় সেটা তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুক্তিটি প্লেটো প্রত্যক্ষ অনুভবকে জ্ঞান না বলার পক্ষে ব্যবহার করেননি? কি প্রশ্নে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন যুক্তিটি প্লেটো প্রত্যক্ষ অনুভবকে জ্ঞান না বলার পক্ষে ব্যবহার করেননি। অপশানে দিয়েছে দেখো, ভ্রান্ত প্রত্যক্ষ, স্ববিরোধিতা, শিক্ষাদানের অসম্ভবতা, আত্মার অমরত্ব। তোমরা নিজেরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হলো আত্মার অমরত্ব। দেখো, প্লেটো প্রত্যক্ষ অনুভবকে জ্ঞান বলা যায় না এটি প্রমাণ করার জন্য কিন্তু প্লেটো ভ্রান্ত প্রত্যক্ষ, স্ববিরোধিতা এবং শিক্ষাদানের অসম্ভাব্যতার মতো যুক্তিগুলো কিন্তু তিনি ব্যবহার করেছে। কিন্তু আত্মার অমরত্ব এই আলোচনার অংশ কিন্তু নয় এই প্রশ্ন অনুসারে। এটি তিনি কিন্তু অ্যাকচুয়াল আলোচনা করেছে তার যে গ্রন্থে, অর্থাৎ আত্মার অমরত্ব নিয়ে তিনি যে গ্রন্থে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ফেডো গ্রন্থে। হ্যাঁ, সেখানে প্লেটো আত্মার নিত্যতা, অবিন্যশ্বরতা প্রতিষ্ঠা করেছে এই ফেডো গ্রন্থে। তাই আত্মার অমরত্ব প্রত্যক্ষ অনুভবের সমালোচনার কিন্তু যুক্তি নয়। আর আমাকে প্রশ্নে বলা হয়েছে যে নিচে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়, হ্যাঁ, এইটা বলার পক্ষে তিনি ব্যবহার করেননি। তাহলে ভ্রান্ত প্রত্যক্ষ, স্ববিরোধিতা, শিক্ষাদানের অসম্ভবতা, হ্যাঁ, এইগুলো সব কিন্তু তিনি ব্যবহার করেছেন কিসের জন্য? না, তিনি ব্যবহার করেছেন যে প্লেটোর মতে যে প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। কেন জ্ঞান নয়? মানে প্রত্যক্ষ অনুভব কি জ্ঞান বললে কি অসুবিধাগুলো হবে, সেটার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি কিন্তু এইগুলো বলেছেন। অর্থাৎ প্রত্যক্ষ অনুভবকে জ্ঞান বলা যায় না এটা প্রমাণ করার জন্য কিন্তু এই যুক্তিগুলো তিনি দিয়েছেন। ভ্রান্ত প্রত্যক্ষ, স্ববিরোধিতা, শিক্ষাদানের অসম্ভবতা, এই যুক্তিগুলো তিনি দিয়েছেন। কিন্তু আত্মার অমরতা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা যুক্তি, এবং তিনি এটা সম্পূর্ণ আলাদা গ্রন্থে নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে ফেডো গ্রন্থে। হলো, সেখানে তিনি আত্মার নিত্যতা, আত্মার অমরতা, আত্মার অবিন্যশ্বরতা, এই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ওয়াক্স ট্যাবলেট থিওরি মূলত কোন সমস্যার ব্যাখ্যা দিতে ব্যবহৃত হয়েছে? স্মরণতত্ত্ব, মিথ্যা বিশ্বাস, ধারণাতত্ত্ব, গুহার উপমা। উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হলো মিথ্যা বিশ্বাস বা ফলস বিলিফ। দেখো, প্লেটো তার থিয়েটিটাস গ্রন্থে ওয়াক্স ট্যাবলেট থিওরির মাধ্যমে মিথ্যা বিশ্বাসের ব্যাখ্যা দিয়েছেন। তার মত অনুসারে মানুষের স্মৃতি একটি মোমের ফলকের মতো, যেখানে অভিজ্ঞতার ছাপ অঙ্কিত থাকে। যখন বর্তমান প্রত্যক্ষ এবং স্মৃতির ছাপের মধ্যে ভুল মিল ঘটে তখন মানুষ ভুল সিদ্ধান্তে পৌঁছায় এবং মিথ্যা বিশ্বাসের সৃষ্টি হয়। তাই এই ওয়াক্স ট্যাবলেট থিওরির উদ্দেশ্য হলো কি না, মিথ্যা বিশ্বাসকে বা ফলস বিলিফকে এর সাহায্যে ব্যাখ্যা করা। তাহলে ওয়াক্স ট্যাবলেট থিওরি মূলত কোন সমস্যা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়েছে? না, মিথ্যা বিশ্বাসকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়েছে। কেন আমি বললাম না, তিনি অর্থাৎ প্লেটো তিনি তার থিয়েটিটাস গ্রন্থে কি বলেছে যে মিথ্যা বিশ্বাসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছে মানুষ কি স্মৃতি একটা কি না মোমের ফলকের মতো, যেখানে অভিজ্ঞতার ছাপগুলো কি হয় না জমা হয় বা অঙ্কিত থাকে। আর যখন বর্তমান প্রত্যক্ষ হয় এবং স্মৃতির ছাপের মধ্যে
ভুল মিলন ঘটে তখন মানুষ কী করে একটা ভুল সিদ্ধান্তে পৌঁছায়, তখনই কিন্তু মিথ্যা বিশ্বাসের সৃষ্টি হয়। এই বিষয়টাকে তিনি ব্যাখ্যা করেছেন। ওকে, তাহলে সঠিক উত্তর হলো কি না অপশান বি। পরবর্তী প্রশ্ন, লারিসা এর উদাহরণটি কোন পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে? লারিসা এর যে উদাহরণটি, এটা কোন পার্থক্যকে বোঝাতে ব্যবহৃত হয়েছে? অপশানে দেওয়া হয়েছে, দেখো, জ্ঞান ও প্রত্যক্ষ, জ্ঞান ও মতবাদ, জ্ঞান ও সত্য বিশ্বাস, ধারণা ও বস্তু। সঠিক উত্তর হলো জ্ঞান ও সত্য বিশ্বাসের পার্থক্য, অর্থাৎ জ্ঞান ও সত্য বিশ্বাস, এইটা অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। কেন? দেখো, প্লেটো তার মেনো গ্রন্থে লারিসা এর উদাহরণের মাধ্যমে প্লেটো দেখিয়েছেন যে একজন ব্যক্তি যদি লারিসার সঠিক পথ যুক্তিসহভাবে জানেন, তবে তার জ্ঞান বা নলেজ রয়েছে। অন্যদিকে কেউ যদি কেবল অন্যের কথা শুনে সঠিক পথ বলে দিতে পারেন, তবে তার সত্য বিশ্বাস রয়েছে, কিন্তু প্রকৃত জ্ঞান নেই। অর্থাৎ সত্য বিশ্বাসের সঙ্গে যুক্তি সমর্থন যুক্ত না হলে তা জ্ঞান হয়ে ওঠে না। এই উদাহরণের মাধ্যমে প্লেটো জ্ঞান ও সত্য বিশ্বাসের মৌলিক পার্থক্য করেছেন। তাহলে লারিসার এর উদাহরণটি, লারিসা এটা একটা উদাহরণ, এই উদাহরণে কি বলা হয়েছে না জ্ঞান এবং সত্য বিশ্বাসের মধ্যে পার্থক্যটাকে বোঝানো হয়েছে। দেখো, প্লেটোর মত অনুসারে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে যুক্তিসিদ্ধ সত্য বিশ্বাস, সেটা জ্ঞান। এবার সত্য বিশ্বাসকে আর জ্ঞানকে এক বলা হয় না। কোনো বিশ্বাস সত্য হলে কিন্তু জ্ঞান হয় না, সেই সত্যটাকে সমর্থনের জন্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে, যদি না থাকে তাকে কিন্তু জ্ঞান বলা যাবে না। আর এই বিষয়টা প্লেটো হচ্ছে তার মেনো গ্রন্থে এই লারিসার উদাহরণের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। পরবর্তী প্রশ্ন, প্লেটোর মতে শিক্ষা হলো, প্লেটোর মতে শিক্ষাটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। নতুন জ্ঞানের সৃষ্টি, অভিজ্ঞতার সমষ্টি, পূর্ব জ্ঞানকে স্মরণ করা, ইন্দ্রিয়ের বিকাশ। সঠিক উত্তর হলো পূর্ব জ্ঞানকে স্মরণ করা। দেখো, প্লেটো বলছেন যে শিক্ষা নতুন জ্ঞান সৃষ্টি করে না, বরং কি করে না আত্মার মধ্যে পূর্ব থেকে বা আগে থেকে নিহিত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে স্মরণ করিয়ে দেয়। মেনো এবং ফেডো গ্রন্থে তিনি বলেছেন, আত্মা জন্মের পূর্বে ধারণার জগতে সমস্ত সত্যকে বা সত্য সম্পর্কে সে কিন্তু অবগত থাকে। কখন না জন্মের পূর্বে আত্মা হচ্ছে ধারণার জগতের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে সে অবগত থাকে, সেগুলো জানে সে। পরবর্তীকালে সে জন্মের পরে কি হয় না সে সেই বিষয়গুলোকে ভুলে যায়, অর্থাৎ ধারণার জগতে যে বিষয়বস্তুগুলো সম্পর্কে সে অবগত ছিল জন্মের পরে সে সেগুলো ভুলে যায়, এবং ভুলে যাওয়ার পরে বিভিন্ন শিক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন যুক্তির মাধ্যমে সেইগুলো কিন্তু পুনরায় স্মরণ করা হয়। তো এই কারণে প্লেটোর মতে শিক্ষা হলো পূর্ব জ্ঞানকে স্মরণ করা। এই প্রশ্নটা কিন্তু 2025 এসএলএসটিতে পড়েছে, হলো। তাহলে সঠিক উত্তর অপশান সি। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। যদি এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে এবং ব্যাখ্যাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট করবে এবং জানাবে তোমরা যে তোমরা নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন,
মেনো গ্রন্থে দাস বালকের উদাহরণটি কোন তত্ত্বের সমর্থনে ব্যবহৃত হয়েছে? দাস বালকের যে একটা উদাহরণ দেওয়া হয়েছে কোন গ্রন্থে? না মেনো গ্রন্থে। সেখানে তিনি এই উদাহরণটি যে ব্যবহার করেছিলেন সেটা কোন তত্ত্ব সমর্থনের জন্য ব্যবহৃত করেছিল? সেটা হচ্ছে অংশগ্রহণ তত্ত্ব, স্মরণ তত্ত্ব, অনুকরণ তত্ত্ব, দ্বিজাগতিক তত্ত্ব। কোনটা হবে বলতে হবে। দেখো, মেনো গ্রন্থে প্লেটো যে দাস বালকের উদাহরণটি যে তত্ত্বের সমর্থনে ব্যবহার করেছিল সেটা হচ্ছে স্মরণ তত্ত্ব। ওকে, না কেন? দেখো, মেনো গ্রন্থে সক্রেটিস একজন শিক্ষিত দাস বালকের ধারাবাহিক প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্যামিতির একটি সত্যে তাকে পৌঁছে দেয় ওই দাস বালকটাকে। এর দ্বারা প্লেটো বোঝাতে চেয়েছেন কি না, জ্ঞান কিন্তু বাইরে থেকে আসে না, জ্ঞান কিন্তু বাইরে থেকে দেওয়া হয় না, বরং মানুষের আত্মার মধ্যে জ্ঞানটা নিহিত থাকে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে সেই জ্ঞানটাকে জাগিয়ে তোলা হয়। এটি হচ্ছে তার স্মরণতত্ত্বের মূল বক্তব্য। আমি একটু আগে বললাম যে প্লেটো মনে করেন বা প্লেটোর শিক্ষাতে তিনি বলেন যে জ্ঞান কিন্তু বাইরে থেকে আসে না, জ্ঞান ভেতরেই আছে। অর্থাৎ আমরা জন্মের পূর্বে আমাদের আত্মা ধারণার জগতে যে বিষয়বস্তুগুলো আছে না, সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে কিন্তু সে অবগত থাকে। পরবর্তীকালে সে যখন জন্মগ্রহণ করে তখন সেই ধারণার জগতের বিষয়বস্তুগুলোকে সব ভুলে যায়, সে বিস্মৃত হয়ে যায়। পরবর্তীকালে যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে সেগুলো পুনরায় তার স্মরণে আসে। তো সেই তত্ত্বটাকে মেনো গ্রন্থে মেনো গ্রন্থে তিনি হচ্ছে ওই দাস বালকের উদাহরণের মাধ্যমে তিনি কি না তার ওই যে তত্ত্ব, কোন তত্ত্ব না স্মরণ তত্ত্ব, সেটাকে তিনি কিন্তু সমর্থন করছেন। অর্থাৎ একজন দাস বালক যে কিনা শিক্ষা নেই, যার কিনা পড়াশুনো নেই, তাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্যামিতিক একটা সত্য জ্ঞানে তাকে পৌঁছে দিয়েছে এবং দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এ তো জ্যামিতির কিছু জানতো না, এ তো জ্যামিতির হচ্ছে পড়াশোনা বাইরে থেকে কোথাও লাভ করেনি, এর ভেতরে ছিল, শুধু সেটাকে আমি বের করেছি, জাগিয়ে তুলেছি। হ্যাঁ, এইভাবে তিনি বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। পরবর্তী প্রশ্ন, রিপাবলিকে আত্মার যে অংশটি সম্মানবোধ ও বীরত্বের সঙ্গে যুক্ত সেটি হলো। রিপাবলিক গ্রন্থে আত্মার যে অংশটি সম্মানবোধ ও বীরত্বের সঙ্গে যুক্ত সেটি কোনটা? না রেশনাল সোল, অ্যাপটিটিভ সোল, স্পিরিটেড সোল, আর হচ্ছে ইন্টেলেকচুয়াল সোল। কোনটা হবে? সঠিক উত্তরটা তোমরা বলো কমেন্টের মধ্যে। দেখো, সঠিক উত্তর হচ্ছে স্পিরিটেড সোল। অর্থাৎ প্লেটো তার রিপাবলিক গ্রন্থে আত্মাকে 3 ভাগে কিন্তু তিনি বিভক্ত করেছিলেন। একটা হচ্ছে র্যাশনাল সোল বা বুদ্ধি, আর একটা হচ্ছে স্পিরিটেড সোল যেটাকে তিনি সাহস বলছেন, আর একটা হচ্ছে অ্যাপটিটিভ সোল যেটাকে তিনি কামনা বলছে। এবার স্পিরিটেড সোল সেটা হচ্ছে মানুষের সাহস, সম্মানবোধ, উদ্যম ও বীরত্বের কিন্তু উৎস। এটি বুদ্ধির সহযোগী হিসাবে কাজ করে এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে। তাহলে রিপাবলিক গ্রন্থে আত্মার যে অংশটি সম্মানবোধ এবং বীরত্বের সঙ্গে যুক্ত সেটা কোনটা? না সেটা হচ্ছে স্পিরিটেড সোল। আর এই স্পিরিটেড সোলটা কি না মানুষের মনে সাহস, সম্মানবোধ, উদম্য এবং বীরত্বের উৎসাহ জাগায়। আর তিনি এছাড়াও কতগুলো সোলের কথা বলেছে না আত্মার ভাগের কথা বলেছে আমি জানলাম না 3 প্রকার। একটা হচ্ছে র্যাশনাল সোল, একটা স্পিরিটেড সোল, আর একটা হচ্ছে অ্যাপটিটিভ সোল। পরবর্তী প্রশ্ন, প্লেটোর মতে ন্যায়ের সর্বোত্তম সংজ্ঞা কোনটি? ন্যায়ের সর্বোত্তম সংজ্ঞা জিজ্ঞাসা করেছে কি না সকলের সমান অধিকার, শক্তিশালীর স্বার্থ রক্ষা, নিজের কর্তব্য যথাযথভাবে পালন, আইনের প্রতি আনুগত্য। তোমরা বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হলো নিজের কর্তব্য যথাযথভাবে পালন করা। সেটাকেই কিন্তু তিনি ন্যায় বলেছেন। কেন? দেখো, প্লেটোর মত অনুসারে জাস্টিস
বা ন্যায় হলো এমন একটি অবস্থা যেখানে প্রত্যেকে নিজের স্বাভাবিক যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং অন্যের কাজে কিন্তু কেউ হস্তক্ষেপ করবে না। ব্যক্তি এবং রাষ্ট্র উভয় ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা হলে তবেই কিন্তু প্রকৃত ন্যায় বা জাস্টিস প্রতিষ্ঠিত হবে। আর এই রিপাবলিক গ্রন্থের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো কিন্তু এই জাস্টিস বা ন্যায়, হলো আদর্শ রাষ্ট্রের ধারণার কথা তিনি বলেছেন। তো এই ন্যায়টা কিন্তু সেখানে তার মেন আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা দেখছি যে ন্যায়ের সর্বোত্তম সংজ্ঞা কোনটি না, ন্যায়ের সর্বোত্তম সংজ্ঞা হলো নিজের কর্তব্য যথাযথ পালন ভাবে পালন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ফিলোসফার কিং এর বৈশিষ্ট্য নয়? কোনটা ফিলোসফার কিং এর বৈশিষ্ট্য নয়? কি অপশানে বলা হচ্ছে না, সত্যের অন্বেষী, ব্যক্তি স্বার্থের দ্বারা পরিচালিত, ন্যায়পরায়ণ, যুক্তিবাদী। কোনটা হবে তোমরা বলো? ফিলোসফার কিং এর বৈশিষ্ট্য নয় কোনটা, অর্থাৎ দার্শনিক রাজা, বা দার্শনিক শাসক, এর বৈশিষ্ট্য কোনটা নয়? বৈশিষ্ট্য কোনটা নয় সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থে পরিচালিত। দেখো, প্লেটো দার্শনিক শাসক বা ফিলোসফার কিং কখনো সে কিন্তু ব্যক্তি স্বার্থ দ্বারা পরিচালিত হবে না। তিনি সত্যের অন্বেষী হবে, সে সবসময় সত্যকে জানার চেষ্টা করবে, সে ন্যায়পরায়ণ হবে, সে যুক্তিবাদী হবে, এবং সে যে ফিলোসফার কিং হবে বা দার্শনিক শাসক হবে সে কিন্তু রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের কথা বলবে এবং কল্যাণের জন্য সবসময় নিজেকে নিয়োজিত করবে। ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত স্বার্থ তার চরিত্রের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না। তাহলে যথার্থ উত্তর কোনটা হবে না, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মনুষ্যত্ব এর উদাহরণটি প্লেটো ব্যবহার করেছেন। মনুষ্যত্ব বা হিউম্যানিটি এই যে উদাহরণটি এটা প্লেটো ব্যবহার করেছেন স্মরণতত্ত্বে, ধারণাতত্ত্বে, গুহার উপমায় না ন্যায় তত্ত্বে? সঠিক উত্তর হলো ধারণাতত্ত্বে। না, প্লেটো বলেন এই যে মনুষ্যত্ব বা হিউম্যানিটি এর উদাহরণ মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি মানুষ পরিবর্তনশীল ও নশ্বর হলেও মনুষ্যত্ব নামক যে ধারণাটি সেটি সার্বজনীন, সেটা নিত্য, সেটা শাশ্বত, সেটা অপরিবর্তনীয়। এবং এই যে উদাহরণটি সকল মানুষের মধ্যে মনুষ্যত্ব, সে সকল টেবিলের মধ্যে টেবিলত্ব, এই যে ধারণা এটাই হচ্ছে কিন্তু এই উদাহরণগুলো কিন্তু তার ধারণা তত্ত্বের অন্যতম ভিত্তি। পরবর্তী প্রশ্ন, অংশগ্রহণের তত্ত্ব, পার্টিসিপেশনের যে থিওরি সেটা অনুসারে ধারণা বস্তু থেকে উৎপন্ন, বস্তু ধারণায় অংশগ্রহণ করে, বস্তুই প্রকৃত বাস্তব, ধারণা ইন্দ্রিয় গ্রাহ্য। কোনটা হবে তোমরা বলো? অংশগ্রহণের তত্ত্ব অনুসারে বা পার্টিসিপেশনের থিওরি অনুসারে বস্তু ধারণায় অংশগ্রহণ করে, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। না কেন? না, অংশগ্রহণের তত্ত্ব অনুসারে জাগতিক বস্তুগুলির নিজস্ব স্বাধীন বাস্তবতা নেই। তারা কি না ধারণায় অংশগ্রহণ করার কারণেই তাদের অস্তিত্ব বা তাদের পরিচয় লাভ হয়। যেমন সমস্ত সুন্দর বস্তু সৌন্দর্য ধারণায় অংশগ্রহণ করে বলেই কিন্তু তা সুন্দর হলো। তাহলে এখানে আমরা দেখছি যে এই অংশগ্রহণের তত্ত্বটা তত্ত্ব অনুসারে কি না বস্তু ধারণায় অংশগ্রহণ করে। তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্লেটোর মতে শিল্পকে অনুকরণের অনুকরণ বলা হয় কারণ শিল্প প্রকৃত ধারণা, শিল্প ধারণার অনুকরণ, শিল্প
ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর অনুকরণ যা নিজেই ধারণার অনুকরণ। শিল্প কেবল কল্পনা। যথার্থ উত্তর হলো শিল্প ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর অনুকরণ যা নিজেই ধারণার অনুকরণ, অর্থাৎ অপশন সি হলো যথার্থ উত্তর। না কেন? না কারণ প্লেটোর মতে প্রকৃত বাস্তব হলো কি না ধারণা, অর্থাৎ ধারণা তার মত অনুসারে প্রকৃত, অর্থাৎ তিনি দুটো জগতের কথা বলেছেন, ধারণার জগৎ এবং বাস্তব জগৎ। তাহলে প্লেটোর মত অনুসারে কী বলা যায়, প্রকৃত যেটা বাস্তব সেটা হচ্ছে ধারণা, ফর্মকে তিনি হচ্ছে প্রকৃত বলেছেন, আর ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু সেই ধারণার অনুকরণ, অর্থাৎ এই যে চেয়ার টেবিল এই যে বিষয়বস্তুগুলো সেগুলো হচ্ছে কি না ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তু, সেগুলো কি না ওই যে ধারণার জগতে যে টেবিলত্ব মনুষ্যত্ব রয়েছে তার অনুকরণ। আবার শিল্পী যে ছবি বা ভাস্কর্য তৈরি করি তা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর অনুকরণ, অর্থাৎ আমি টেবিলের ছবি আঁকছি বা আমি কোনো মানুষের ছবি আঁকছি, তাহলে সে কি না অনুকরণের অনুকরণ। ফলে শিল্প সত্য থেকে দুই ধাপ দূরে অবস্থান করে, যেটা শিল্প সেটা কিন্তু সত্য থেকে দুই ধাপ দূরে অবস্থান করে, তাই শিল্পকে তিনি অনুকরণের অনুকরণ বলেছেন। হলো, তাহলে যথার্থ উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, গুহার উপমার সূর্যকে তিনি কি নির্দেশ করে? গুহার উপকের যে উপমা, অর্থাৎ গুহার যে উপমা তিনি দিয়েছেন সেখানে সূর্যকে তিনি কি রূপে নির্দেশ করেন? ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, সত্য বিশ্বাস, সর্বোচ্চ কল্যাণের ধারণা, আত্মা। তিনি কিন্তু গুহার উপমার উদাহরণে সূর্যকে তিনি সর্বোচ্চ কল্যাণের ধারণা হিসেবে ব্যাখ্যা করেছেন। গুহার উপমায় সূর্য প্রতীক হিসাবে যেটাকে বোঝায় সেটা হলো আইডিয়া অফ দ্য গুড কে নির্দেশ করে। যেমন সূর্যের আলো ছাড়া কোনো বস্তুকে দেখা যায় না, তেমনি আইডিয়া অফ দ্য গুড ছাড়া প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব নয়। এটি হচ্ছে সকল জ্ঞান ও সত্যের সর্বোচ্চ উৎস। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? না অপশান সি, সর্বোচ্চ কল্যাণের ধারণা। পরবর্তী প্রশ্ন, ডিভাইডেড লাইন এর কোন স্তরটি প্রকৃত জ্ঞানের সর্বোচ্চ স্তর? ডিভাইডেড লাইনের কোন স্তরটি প্রকৃত জ্ঞানের সর্বোচ্চ স্তর? অপশানে কি দেওয়া আছে? ইমাজিনেশান, বিলিভ, থিঙ্কিং, ইন্টেলিজেন্সি। কোনটা হবে অপশানে তোমরা বলো? ডিভাইডেড লাইনের কোন স্তরটি প্রকৃত জ্ঞানের সর্বোচ্চ স্তর? দেখো ইমাজিনেশান, বিলিভ, থিঙ্কিং এইগুলো হবে না, কোনটা হবে? সঠিক উত্তর হলো ইন্টেলিজেন্সি, এটাই যথার্থ উত্তর হবে। ইন্টেলিজেন্সি মানে প্রজ্ঞা বা সংজ্ঞাকে তিনি বলছেন। এবার এই যে প্রজ্ঞা, দেখো প্লেটো তার ডিভাইডেড লাইন উপমায় প্লেটো জ্ঞানের 4টি স্তর দেখিয়েছে। সেই 4টা স্তর কি কি? না একটা হচ্ছে ইমাজিনেশান, একটা বিলিভ, একটা থিঙ্কিং, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্সি। তো এই যে ইন্টেলিজেন্সি সেটাকে তিনি নয়েজ বলেছেন, এবং সেটা হচ্ছে কি না সর্বোচ্চ স্তর, যেখানে মানুষ ধারণা বা ফর্ম এর জ্ঞান লাভ করে। এই বুদ্ধির দ্বারা, এই সংজ্ঞার দ্বারা, এই ইন্টেলিজেন্সির দ্বারা মানুষ কি না প্রকৃত জ্ঞানটাকে লাভ করে। এই কারণে এটি হচ্ছে প্রকৃত জ্ঞানের সর্বোচ্চ পর্যায়। পরবর্তী প্রশ্ন, দ্বিজাগতিক তত্ত্ব অনুযায়ী প্রকৃত বাস্তবতা কোথায়? ইন্দ্রিয়গ্রাহ্য জগতে, ধারণার জগতে, রাষ্ট্রে, আত্মায়। যথার্থ উত্তর হলো ধারণার জগতে। দ্বিজাগতিক তত্ত্ব অনুযায়ী প্রকৃত বাস্তবতা কোথায়? না প্রকৃত বাস্তবতা হচ্ছে ধারণার জগতে। দেখো প্লেটো তার দ্বিজাগতিক তত্ত্ব অনুযায়ী প্রকৃত বাস্তবতা তিনি কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নেই বলে দাবি করেন, অর্থাৎ প্রকৃত বাস্তবতা ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নয় বরং ধারণার জগতে সেটা কিন্তু অবস্থিত। ধারণার জগৎ নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়, আর ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ পরিবর্তনশীল ও অনিত্য। তাহলে যথার্থ উত্তর কোনটা হলো? না অপশান বি। পরবর্তী প্রশ্ন, আইডিয়া অব দ্য গুড
সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? এটি একটি নৈতিক মতবাদ, এটি সকল ধারণার সর্বোচ্চ ভিত্তি, এটি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, এটি আত্মার একটি অংশ। সঠিক উত্তর হলো এটি সকল ধারণার সর্বোচ্চ ভিত্তি। প্লেটোর মত অনুসারে আইডিয়া অব দ্য গুড সমস্ত ধারণার মধ্যে কিন্তু সর্বোচ্চ। এটি জ্ঞান, সত্য এবং বাস্তবতার চূড়ান্ত ভিত্তি। সূর্য যেমন দৃশ্যমান জগৎকে আলোকিত করে, তেমনি আইডিয়া অব দ্য গুড মানুষের বুদ্ধিকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? না, এটি সকল ধারণার সর্বোচ্চ ভিত্তি। অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডায়ালেকটিক্যাল বা ডায়ালেকটিক মেথড এর মূল বৈশিষ্ট্য কী? ডায়ালেকটিক মেথডের মূল বৈশিষ্ট্যটা কী? পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, প্রশ্ন উত্তর ও যুক্তির মাধ্যমে সত্যে পৌঁছানো, প্রত্যক্ষ অনুভব। সঠিক উত্তর হলো প্রশ্ন উত্তর ও যুক্তির মাধ্যমে সত্যে পৌঁছানো। প্লেটো কিন্তু দ্বান্দ্বিক পদ্ধতি বা ডায়ালেকটিক মেথডকে সর্বোচ্চ শিক্ষা পদ্ধতি হিসাবে গ্রহণ করেছেন। এই পদ্ধতিতে কি না প্রশ্ন এবং উত্তর ও যুক্তি বিশ্লেষণের মাধ্যমে ধাপে ধাপে সত্যে পৌঁছানো হয়। দার্শনিক শাসক হওয়ার জন্য অর্থাৎ ফিলোসফার কিং হওয়ার জন্য এই পদ্ধতির জ্ঞান অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, হোয়াইটহেডের বিখ্যাত মন্তব্য অনুযায়ী পাশ্চাত্য দর্শন অ্যারিস্টটলের ব্যাখ্যা, ইউরোপীয় দর্শন প্লেটোর টিকা মাত্র, প্লেটো সক্রেটিসের অনুসারী মাত্র, রাষ্ট্র দর্শনের সূচনা অ্যারিস্টটলের হাতে। কোনটা হবে তোমরা বলো? সঠিক উত্তর হলো ইউরোপীয় দর্শন প্লেটোর টিকা মাত্র। দেখো, আলফ্রেড নর্থ হোয়াইটহেড বলেছেন, দ্য সেফেস্ট জেনারেল characterization of the European philosophical tradition is that it consists of a series of footnotes to Plato. অর্থাৎ ইউরোপীয় দর্শনের অধিকাংশ গুরুত্বপূর্ণ চিন্তাধারা কোনো না কোনোভাবে প্লেটোর দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। তাহলে এই মতবাদটা কে করেছে? এইটা কে করেছে? না, হোয়াইটহেড করেছে। এবং তিনি বলছেন যে ইউরোপীয় যে দর্শন সেটা হচ্ছে কি না প্লেটোর টিকা মাত্র, পাদটিকা। পরবর্তী প্রশ্ন, ফুটনোট বলেছে। পরবর্তী প্রশ্ন এবং অন্তিম প্রশ্ন, নিচের কোন জোড়টি সঠিকভাবে মিলছে তোমাকে বলতে হয়? রিপাবলিকে প্রেমতত্ত্ব, সিম্পোজিয়ামে ন্যায়তত্ত্ব, থিয়েটিটাসে জ্ঞানতত্ত্ব, ফেডোতে রাষ্ট্র দর্শন। কোনটা সঠিকভাবে মিলছে তোমাকে বলতে হবে। দেখো, থিয়েটিটাসে জ্ঞানতত্ত্ব এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। কারণ প্লেটোর জ্ঞানতত্ত্বের হচ্ছে দুটি দিক আমরা বলেছিলাম, একটা নঙর্থক দিক, একটা সদর্থক দিক। এই নঙর্থক দিকে অর্থাৎ থিয়েটিটাসে কিন্তু জ্ঞান কি নয় সেটা নিয়ে আলোচনা করেছে। তাহলে থিয়েটিটাস প্লেটোর জ্ঞানতত্ত্বের বিষয়বস্তুর অন্যতম এটা একটা গ্রন্থ জ্ঞানতত্ত্বের উপর। এখানে জ্ঞানের প্রকৃতি অর্থাৎ জ্ঞান কি নয় এবং প্রত্যক্ষ, সত্য বিশ্বাস এবং জ্ঞানের সম্পর্কে যে সমস্ত বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি এখানে করেছেন। তাহলে অপশান সি হলো যথার্থ উত্তর। তাহলে আমি এই 20টি প্রশ্নের যথার্থ উত্তর এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। যদি এই ব্যাখ্যাগুলো, এই উত্তরগুলো এবং এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি তৈরি করেছি সেগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তোমার মতবাদ এবং স্কোরগুলো কিন্তু আমি পড়ি, তাই অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং আমি কিন্তু নিচে এই প্রশ্নের উত্তরগুলোও দিয়ে রেখেছি, সেগুলোও তোমরা
দেখতে পারো যদি কারোর প্রয়োজন হয়, কারণ আমি তো অলরেডি তার উত্তরগুলো ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু যদি কারোর মনে হয় যে উত্তরগুলো দেখবে, সেখান থেকে কিন্তু দেখতে পারে। পরবর্তীকালে আমি অন্য আবার কোনো নতুন প্রশ্ন উত্তরের এরকম সিরিজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সকলে ভালো থেকো এবং তোমরা সকলে মন দিয়ে পড়াশুনো করো। ধন্যবাদ।